জুন মাসের 15 থেকে 17 তারিখ কানাডায় G7 বৈঠক হবে। সেখানে নরেন্দ্র মোদী যোগ দিতে যাবেন। যদিও প্রথমে নরেন্দ্র মোদীকে নেমন্তন্ন করা হয়নি, কিন্তু তারপরে কানাডার প্রাইম মিনিস্টার জানান যে যদি নরেন্দ্র মোদী এই G7 বৈঠকে না থাকেন তাহলে এই বৈঠকের কোনো মানেই দাঁড়ায় না। যদিও সেখানে খালিস্তানপন্থীরা তারা চাইছে না যে নরেন্দ্র মোদী G7 বৈঠকে আসুক। সেই কারণেই নরেন্দ্র মোদী যখন G7 বৈঠকে কানাডায় যাবেন তার আগে সাইপ্রাসে তার প্লেন নামবে ফুয়েল নেওয়ার জন্য। আর এই খবরটা সামনে আসার পরেই তুরস্ক ভীষণভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, রাতের ঘুম উড়ে গেছে এরদোগানের। কেন, সেই নিয়েই আজকের ভিডিও। এবং এই যে তুরস্কের রাতের ঘুম উড়ে গেছে এর পেছনে প্রধানত যে 3টি কারণ, সেই কারণগুলি আমরা আলোচনা করব আজকে। সাইপ্রাস এমন একটা দেশ যেটা ব্রিটিশ শাসনাধীনে ছিল, তারপর স্বাধীন হয়, কিন্তু 1974 সালে সরকারের বিরুদ্ধে সেখানকার সোলজাররা তারা বিদ্রোহ ঘোষণা করে। সাইপ্রাসে প্রধানত দুটো অরিজিনের মানুষ রয়েছে, এক হচ্ছে গ্রিক অরিজিন আর একটা হচ্ছে টার্কিশ অরিজিন। এবারে এই যে সোলজাররা যারা বিদ্রোহ ঘোষণা করেছিল তারা কিন্তু গ্রিক অরিজিন। এই জন্যই তুরস্ক তাদের মানুষকে বাঁচাবার জন্য সাইপ্রাসে অ্যাটাক করে এবং সাইপ্রাসের যে উত্তরের যে অংশটা সেটা আজও তুরস্ক দখল করে বসে আছে। যদিও সারা পৃথিবীতে কোনো দেশই তুরস্ককে স্বীকৃতি দেয়নি, সাইপ্রাসকেই পুরোটা ধরা হয় যে এটা গ্রিক অরিজিন যে মানুষরা রয়েছে তাদের শাসনাধীনেই রয়েছে। যদিও পাকিস্তান হয়তো আগামী দিনে তুরস্ককে এই ক্ষেত্রে স্বীকৃতি দিলেও দিতে পারে, কারণ তুরস্কের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে পাকিস্তান। সাইপ্রাসের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু বহুদিনের। কাশ্মীর ইস্যুতেও সাইপ্রাস সবসময় ভারতের পাশে থেকেছে। ইউএনএসসিতে যাতে ভারতকে স্থায়ী পদ দেওয়া হয় সেই নিয়েও কিন্তু সাইপ্রাস আওয়াজ তুলেছে। এছাড়াও আমাদের থেকে সাইপ্রাস অস্ত্র কেনে এবং আমাদের দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআইতে যত ইনভেস্টমেন্ট এখন অবধি এসেছে তাতে কিন্তু সাইপ্রাস 2 নম্বরে আছে। ফলে এরম একটা দেশ যেটা ভারতের কাছে কিন্তু বন্ধু দেশ হিসেবেই পরিচিত এবং নির্ভরযোগ্য বন্ধু বলা যেতে পারে। এবারে অপারেশন সিন্দুরের পরেই ভারতের ব্রহ্মসের কামাল সেটা সারা পৃথিবী দেখেছে এবং দুনিয়ার মোটামুটি ছোট বড় সব দেশই কিন্তু চাইছে ব্রহ্মস কিনতে ভারতের থেকে। এবারে ভারতের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ব্রহ্মস কাকে ভারত বিক্রি করবে। তার কারণ যদি টেকনিক্যাল জিনিসগুলো শত্রুর হাতে চলে যায়, এমন একটা দেশকে বিক্রি করা হলো, সে আমাদের যে শত্রু দেশ আছে তাদেরকে যদি সেই ব্রহ্মসের টেকনোলজি তুলে দেয় তাহলে সেক্ষেত্রে তো ভারতের ক্ষতি হয়ে যাবে। তাই ভারতকে অনেক ভেবেচিন্তে চিন্তাভাবনা করে তবেই ব্রহ্মস বিক্রি করতে হবে। সেই জায়গায় ভারত হয়তো আগামী দিনে সাইপ্রাসকে ব্রহ্মস দিতে পারে, যেহেতু দীর্ঘদিনের আমাদের বন্ধু দেশ হচ্ছে সাইপ্রাস। এবারে যদি সাইপ্রাসের কাছে ব্রহ্মস চলে যায় তাহলে তুরস্ক যে উত্তরের অংশটা তুরস্ক দখল করে বসে আছে সেইটা টার্কিও জানে যে টার্কির হাত থেকে চলে যাবে। এই কারণেই কিন্তু প্রথম কারণ, সেই কারণেই তুরস্ক এই মুহূর্তে এরদোগানের রাতের ঘুম উড়ে গেছে যে কি করে এই বিষয়টা থেকে আটকানো যায় ভারতকে, যাতে সাইপ্রাসকে ভারত ব্রহ্মস বিক্রি না করে। কারণ সাইপ্রাস এমন একটা দেশ, তারা তাদের টোটাল যে জিডিপি তার মাত্র 2% মিলিটারি বা অস্ত্রশস্ত্র এইসবের ক্ষেত্রে খরচ করে, পয়সাওয়ালা দেশ, এবং মোটামুটি যে টাকাটা তারা ইনকাম করে সেটা কিন্তু দেশের মানুষের কাজেই লাগায়। যুদ্ধ সংক্রান্ত বিষয়ে সাইপ্রাস অতটা নজর দেয় না। এইবারে আসি 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যেটা আগেই বললাম যে সাইপ্রাসের একটা হচ্ছে গ্রিক অরিজিন আর একটা হচ্ছে টার্কিশ অরিজিন। এবার টার্কিশ অরিজিন যারা তারা মুসলমান আর গ্রিক অরিজিন যারা তারা খ্রিস্টান। আমরা যদি আজারবাইজান এবং আর্মেনিয়ার কনফ্লিক্টও দেখি সেখানেও কিন্তু ভারত আর্মেনিয়ার পক্ষে আছে, কারণ আর্মেনিয়া খ্রিস্টান ধর্মাবলম্বী আর আজারবাইজান মুসলিম ধর্মাবলম্বী। ফলে এই দুটো জায়গাতেই, একদিকে আর্মেনিয়া এবং আরেকদিকে এই সাইপ্রাস ইস্যুতে ভারত এইটা কিন্তু আমেরিকা এবং ইউরোপের কাছে দেখাতে চাইছে যে দেখো আমরা কিন্তু খ্রিস্টানদের পক্ষে আছি, মুসলিমদের পক্ষে নেই। এবারে যদি ভারতের সঙ্গে সাইপ্রাসের একটা মিলিটারি ডিল হয়ে যায়, ব্রহ্মস নিয়ে একটা ডিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা বা ইউরোপ কোনো অবস্থাতেই বিরোধিতা করতে পারবে না, কারণ সেখানে একটা ধর্মের কার্ড আছে। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকা ইউরোপ এতে বাধা দিতে পারবে না। এই ক্ষেত্রে ভারত কিন্তু একটা সুবিধা পাবে, আর এইটা
টার্কি খুব ভালো করেই জানে যে এই ক্ষেত্রে কিন্তু টার্কির দিকে আমেরিকা বা ইউরোপ কেউই দাঁড়াতে পারবে না। এই কারণেই কিন্তু রাতের ঘুম উড়েছে এরদোগানের। এবারে আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর। এই যে করিডোর তৈরি হচ্ছে, এটা দিয়ে সৌদি আরব হয়ে সাইপ্রাস হয়ে চলে যাবে গ্রিস, মানে ইউরোপে ঢুকে যাবে। এইবারে এরদোগান ভেবেছিল যে যেহেতু টার্কি কিন্তু ইউরোপে ঢোকার একমাত্র পথই বলা যেতে পারে, কিন্তু ভারত যেহেতু টার্কির সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে এবং টার্কির পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব যেটা ভারতকে চিন্তায় রেখেছে, সেই কারণে ভারত একটা বিকল্প পথ খুঁজছিল যেটা দিয়ে ইউরোপ অবধি পৌঁছানো যায়, সেইটা কিন্তু যাতে একেবারে কনফার্ম হয়ে যায় সেই কারণেই নরেন্দ্র মোদী G7 বৈঠকে যাওয়ার আগে সাইপ্রাসে নেবে, ফাইনালি সেটাকে মিটিয়ে নিয়ে তারপরে G7 যাবেন। যদিও এই ক্ষেত্রেও কিন্তু ভারত একটা দাও মেরেছে। দাও এইটাই যে একদিকে সৌদি আরব, কাতার, ইউএই এই সমস্ত দেশ কিন্তু মুসলিম কান্ট্রি হলো, তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো এবং ভারতের পক্ষেই থেকেছে, কারণ তারা বিজনেস বোঝে। তারা জানে যে এই ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর যদি তৈরি হয়ে যায়, সেটা যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু পয়সা কামাবে এই সমস্ত দেশগুলো। সেই কারণে এরা মোটামুটিভাবে ভারতের পক্ষেই আছে। সেই দিক থেকে মুসলিম কান্ট্রিও কিন্তু ভারতের দিকে এলো। তার সাথে সাথে আসলে টার্কির এরদোগানের একটা স্বপ্ন হচ্ছে যে সে মুসলিম দুনিয়ার রাজা হতে চায়। এবারে ব্যাপার হলো সৌদি আরব বা কাতার বা ইউএই এরা কিন্তু অনেকটা সেই যে মুসলিম কট্টরবাদী সেইখান থেকে অনেকটাই সরে এসছে। এবারে এরদোগান সেই কারণে মোটামুটিভাবে 3-4টে দেশকে নিয়ে একটা মুসলিম যে কট্টরপন্থীদের যে বিষয়গুলো সেইটাকে তুলে ধরে একটা নিজের জায়গাকে ক্ষমতাসীন জায়গায় আনতে চাইছে। এই ক্ষেত্রে এরদোগানের বক্তব্য হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান এই 4টে দেশ এরদোগানের পাশে থাকবে। কিন্তু এরদোগান একটা জিনিস ভুলে যাচ্ছে যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটো দেশই কিন্তু ভারতের ওপর অনেকটা নির্ভরশীল, বিজনেসের ক্ষেত্রে নির্ভরশীল, অর্থনৈতিক গ্রোথের ক্ষেত্রে নির্ভরশীল। তাই এই দুটো দেশের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক ভালো এবং এরদোগানের পাশে এরা কিন্তু দাঁড়াবে না। এরদোগানের তাহলে রয়ে যাচ্ছে দুটো দেশ যে নির্ভরযোগ্য এরদোগানের, এক হলো বাংলাদেশ আর 2 হলো পাকিস্তান। এখন এরদোগান বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে কতটা এগোয় সেটা দেখার, কারণ একদিকে টার্কি তাদের হালাত খারাপ অর্থনৈতিক দিক থেকে, পাকিস্তানের কথা তো ছেড়েই দিলাম, বাংলাদেশও মোটামুটিভাবে অর্থনৈতিক ব্যাংক্রাপ্সির দিকেই এগোচ্ছে। এই জায়গা থেকে এরা 3জন মিলে যদি একটা কিছু তৈরি করতে পারে ভালো, সেটা নিশ্চয়ই দুনিয়া নজর রাখবে। আমরাও আশা করে বসে আছি যে এরা 3জন মিলে কতটা কি করতে পারে। আসলে ভারত টার্কিকে খুব একটা কিছু করতে পারে না, তার কারণ যেহেতু টার্কি ন্যাটোর সদস্য। এবার ন্যাটোর একটা নিয়মই হচ্ছে যে ন্যাটোর মধ্যে যে সমস্ত দেশগুলো আছে সেই কোনো দেশের বিরুদ্ধে বা কোনো দেশের উপরে যদি হামলা হয় তাহলে সমস্ত ন্যাটো ভেতরে যে সমস্ত দেশ আছে তারা কিন্তু একজোট হয়ে যাবে। এই কারণেই ভারত টার্কিকে একটু সমঝে চলে, তার কারণ ভারত চায় না যে টার্কির জন্য ন্যাটোর যে সমস্ত দেশগুলো আছে আমেরিকা ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্কটা খারাপ হয়ে যাক। সেইটা খানিকটা টার্কি ক্যাশ করে বটে, কিন্তু ভারত এই মুহূর্তে যে বিকল্প পথের ব্যবস্থা করে ফেলেছে সাইপ্রাস দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু টার্কির যে ডমিনেন্ট যেটা টার্কি ভেবেছিল করতে পারবে সেটা কিন্তু আর করা টার্কির পক্ষে সম্ভব নয়। এবং আগামী দিনে দেখার যে ভারত টার্কির আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে ব্রহ্মস দিয়ে কি আদতে টার্কিকে পুরো ঘিরে ফেলবে, সেই দিকেই কিন্তু ভারতের জিওপলিটিক্স এগোচ্ছে বলেই মনে হচ্ছে।